ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। মূলত আজকের ক্লাসে মাধ্যমিক পরীক্ষার এমসিকিউ এবং এসিকিউ। মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা সবাই নিশ্চয়ই জানো এমসিকিউ থাকে 18 খানি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং এসিকিউ থাকে 12টি। তো আজকে আমরা এই এমসিকিউ এবং এসিকিউর মধ্যে যে 18-12 এই নম্বরের যে বিন্যাস থাকে তার মধ্যে আমরা ব্যাকরণ অংশটি দেখে নেব। 2017 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত এই 4 বছর ধরে বাংলা ব্যাকরণের যে সকল প্রশ্নগুলো এসেছে মাধ্যমিকে সেগুলি সম্পর্কে বিস্তৃত বিবরণ এবং প্রত্যেকটি প্রশ্ন ধরে আলোচনা আজকের ক্লাসে করে দেব। আশা রাখি তোমাদের অত্যন্ত কাজে লাগবে বলে মনে হয়। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শোনো। ব্যাকরণ নিয়ে খানিকটা সন্দেহ তো থেকেই থাকে তোমাদের মধ্যে। যাই হোক, পাশাপাশি আরেকটু সংযোগ করে রাখি, আগামী সময়ে একই রকমভাবে এই 2017 সাল থেকে শুরু করে 20 সাল এই ব্যাপ্ত সময়ের এমসিকিউ এসিকিউর গদ্য এবং পদ্য যে প্রশ্নগুলি হয়েছে সেগুলো নিয়ে উত্তর ভিত্তিক আলোচনা করে দেব। তার জন্য অবশ্যই বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমের সঙ্গে জুড়ে থাকবে, এটা আশা রাখি। আর সে কারণে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশাপাশি ডেসক্রিপশন বক্সের দিকে খেয়াল রেখো, সেখানে বাংলা ব্যাকরণের যে ক্লাসগুলো করে দিয়েছি সমাস, বাক্য কিংবা বাচ্য বা কারক, তার লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। যাই হোক, বেশি কথা নয়, আমরা প্রথমে 2017 সালের এমসিকিউ বাংলা ব্যাকরণের প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলি ছিল সেগুলো ধারাবাহিকভাবে দেখি। বিভক্তি শব্দের কোন স্থানে অবস্থান করে, এই প্রশ্নটি ছিল। তার অপশন ছিল সর্বদা শব্দের পরে যুক্ত হয়, সর্বদা শব্দের পূর্বে যুক্ত হয়, সর্বদা শব্দের পরে আলাদাভাবে বসে, আর শব্দের পূর্বে আলাদাভাবে বসে। এইভাবে 4টি অপশন ছিল। এদের মধ্য থেকে আমাদের বেছে নিতে হবে সঠিকটি। তোমরা সবাই জানো বিভক্তি শব্দের পরে যুক্ত হয় সব সময়, সুতরাং উত্তরটি হবে ক। তোমরা উত্তর কিভাবে লিখবে এই প্রসঙ্গেও কিছু কথা বলে দিই। তোমরা যেমন ভাবে এমসিকিউ এসিকিউর উত্তর ভুল করে থাকো, শুধুমাত্র নাম্বারটি দিয়ে, প্রশ্নের নম্বরটি দিয়ে তোমরা উত্তরটি লিখে দাও, তা কখনোই করো না। কেমন ভাবে করবে তাহলে? প্রথমে প্রশ্নটি যেতে দেওয়া আছে সেটা লিখে নেবে। যেমন ধরো বিভক্তি শব্দের কোন স্থানে অবস্থান করে, জিজ্ঞাসা চিহ্ন, ড্যাশ দেবে, উত্তর লিখবে ক, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এইভাবে পূর্ণ বাক্যে এমসিকিউর মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের 4টি যে অপশন থাকবে তার মধ্যে যেটি সঠিক সেটি বেছে নিয়ে তার নম্বরটি সঠিক রেখে, অর্থাৎ ক খ গ ঘ যাই হবে না কেন সেটা সঠিক রেখে তারপর পাশে লিখে দেবে। 4টি উত্তর লেখার প্রয়োজন নেই। প্রথম প্রশ্নটি লিখে তারপর উত্তরটি লিখো, এতেই চলবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো। এই প্রসঙ্গে বলি, এই প্রশ্নটির ক্ষেত্রে নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো, কোনো পদটি চিহ্নিত করা ছিল না, আমি সেইভাবেই এখানে রেখে দিয়েছি। তোমরা 30 বছর এটিকে দাগ দিয়ে নিতে পারো, নয়নের এটিকে দাগ দিয়ে নিতে পারো, জলে এটিকেও দাগ দিয়ে নিতে পারো, এবং সেই রকম ভাবে তোমরা কারক নির্ণয় করতে পারো। যদি এই ধরনের প্রশ্ন থাকে যেখানে উল্লেখ করে দেবে নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো কিন্তু দাগ দেওয়া থাকবে না, তখন তোমরা যে কোনো একটি দাগ দিয়ে তার উত্তর নির্ণয় করবে। আমি যদি ধরে নিই 30 বছর ভিজায় রেখেছি, এটা দাগ দিয়ে তার নির্ণয় করব, তখন 30 বছর অধিকরণ কারকে হবে। কেমন? যদি নয়নের জলে হয় তাহলে নয়নের জলের দ্বারা, তাহলে জলের দ্বারা করণ কারক হলো। কেমন? এইভাবে। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নটি কি ছিল? কর্মকারকে প্রাধান্য পায় কোন পদ, এই প্রশ্নটি ছিল। মূলত কর্মকারকে কোন পদ প্রাধান্য পায় আমরা সবাই জানি। কর্মকারকের ক্ষেত্রে, আচ্ছা কর্মকারক হবে না, কর্মধারয় সমাসে, এই প্রশ্নটি একটু ভুল হয়েছে। কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পায় এই প্রশ্নটি ছিল। এই প্রশ্নটির উত্তর হবে পরপদের অর্থ প্রাধান্য পায়। কেমন? উত্তরটি হবে পরপদের অর্থ।
ঠিক আছে, তাহলে এটা কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এভাবে প্রশ্নটি ছিল। তারপরে প্রশ্নটি ছিল এইটুকু কাশির পরিশ্রমে সাহা পাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর বাক্য? অপশন ছিল সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। তোমরা জানো এইটুকু কাশির পরিশ্রমে সাহা পাইতে লাগিল এটি সরল বাক্য হয়ে থাকে। সরল বাক্যের সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি জানি, একটি মাত্র সমাপিকা ক্রিয়া অবস্থান করবে। লক্ষ্য করে দেখো, লাগিল সমাপিকা ক্রিয়া, কেমন? সুতরাং একটি সমাপিকা যুক্ত এই বাক্যটি আমরা সরল বাক্য রূপে দেখে নিতে পারলাম। পঞ্চম প্রশ্নটি কি ছিল? আমরা এরপরের পেজে চলে যাই। পঞ্চম প্রশ্নটি এমসিকিউ হিসেবে 2017 সালে ছিল, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে? অপশন ছিল অনুজ্ঞাবাচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য। তোমরা জানো কোনো কিছু যখন বর্ণনা বা বিবৃতি দেওয়া বোঝায়, অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া হয়, তখন তাকে আমরা বলে থাকি নির্দেশক বাক্য। উত্তরটি হবে নির্দেশক বাক্য। তোমরা এই বাক্যটি পুরো লিখে তারপর লিখবে খ নির্দেশক বাক্য, এইভাবে। ষষ্ঠ প্রশ্নটি ছিল, যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? অপশন ছিল কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তোমরা জানো কর্মপদ যদি কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মবাচ্য। কর্তা পদের যদি প্রধান রূপে অবস্থান করে তখন তাকে বলে কর্তৃবাচ্য। যদি ক্রিয়া প্রধান রূপে অবস্থান করে তখন ভাববাচ্য। আর কর্মপদকে দেখে যদি কর্তা বলে মনে হয় তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এই প্রসঙ্গে বলি, ডেসক্রিপশন বক্সে বাচ্চের ক্লাসের লিংক দেওয়া আছে, বিস্তৃতভাবে সেখানে বলা আছে, দেখে নিতে পারো কিভাবে পরিবর্তন হয়, সেগুলি সবই বলা আছে। যাই হোক, সংযোগ করে আরেকটু কথা, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তা এবং ক্রিয়া সেই কর্মপদকে কিন্তু অনুসরণ করে, এটা আমাদের মনে রাখতে হবে। সপ্তম প্রশ্ন ছিল, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? 5 দিন নদীকে দেখা হয় নাই, কেমন? সুতরাং এই ক্ষেত্রে কি দাঁড়ালো? 5 দিন নদীকে দেখি নাই যদি থাকতো তাহলে হতো কর্তৃবাচ্য। দেখা হয় নাই যখন বললো তখন কিন্তু কর্মবাচ্য হয়ে গেল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ এক্ষেত্রে দেখো, দেখা হয় না, এই দেখা পদটি প্রতীয়মান হলো, এই দেখা পদটিকে অনুসরণ করলো কর্তাপদ এবং ক্রিয়াপদ, কেমন? সুতরাং এটাই কর্মবাচ্যের উদাহরণ। এরপরে মূলত 2017 সালে যে এসএকিউর প্রশ্নগুলি ছিল, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল, আমি প্রশ্ন সমেত উত্তর দিয়ে দিয়েছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, লিখে নাও, এখান থেকে অবশ্যই কমন পেতে পারো এবারের পরীক্ষায়। শূন্য বিভক্তি কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার এসেছে পরপর। বাংলা ব্যাকরণে শব্দ বিভক্তির অভাব পূরণের জন্য যে বিভক্তি ব্যবহার করা হয় তাকে শূন্য বিভক্তি বলে। অনেক ব্যাকরণবিদ একে অবিভক্তিও বলে থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার বললাম 2021 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ব্যাকরণের শব্দ বিভক্তির অভাব পূরণের জন্য যে বিভক্তি ব্যবহার হয় তাকে কি বলা হয়? শূন্য বিভক্তি। অনেক ব্যাকরণবিদ একে কি বলে থাকেন? অবিভক্তি। প্রশ্নটি ছিল, এইভাবে উত্তর লিখবে। তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের প্রশ্নের শব্দের মান থাকে 20টি এবং সেই 20টি শব্দের মধ্যে লিখতে হবে, আর নম্বরের মান থাকে 1 নম্বর। দ্বিতীয় কোশ্চেন, অস্ত্র রাখো, নিম্নরেখা পত্রের কারক বিভক্তি নির্ণয় করো। অস্ত্র কি রাখবে? অস্ত্র। কর্মকারকে শূন্য বিভক্তি, কোনো বিভক্তি সংযুক্ত হয়নি তাই একে শূন্য বিভক্তি বা ফাঁকা বিভক্তি বলা হয়ে থাকে, বা অবিভক্তিও কোনো কোনো ব্যাকরণবিদ বলেন, এর আগেই আমরা দেখলাম। তৃতীয় প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সকল সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য নির্ণয় হয় না, মানে নির্ণয় করা যাচ্ছে না, তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। তাহলে নিত্য সমাস কাকে বলছি আমরা? যে সকল সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য নির্ণয় করা যায় না, আর নির্ণয় করতে গেলে কি হয়? অন্য একটি পদের সাহায্য নিতে হয়। কেমন? এই যে অন্য পদের সাহায্য নেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয় নিত্য সমাস। যেমন ধরে নাও দেশান্তর, এই শব্দটির সমাস নির্ণয় করতে গেলে, ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে আমাদের বলতে হবে অন্য দেশ, তখন হবে দেশান্তর। গ্রামান্তর অন্য গ্রাম, ভাবান্তর অন্য ভাব, ধর্মান্তর অন্য ধর্ম। কেমন? এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি? এই শব্দগুলির ক্ষেত্রে, এই সমাসবদ্ধ পদের ক্ষেত্রে তার ব্যাস বাক্য নির্ণয় সরাসরি হচ্ছে না, তার জন্য অন্য পদ গ্রহণ করতে হচ্ছে। একেই বলা হয় নিত্য সমাস। এটা নিশ্চয়ই সবাই জানো। চতুর্থ প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে চরণ কমলের ন্যায় এই ব্যাস বাক্যটিকে আমরা সমাসবদ্ধ পদ রূপে নির্ণয় করলাম। প্রথমে চরণ কমল, একে কি সমাস বলা হয়? উপমিত কর্মধারা। এখানে উপমিত উপমান উভয় উপস্থিত। এই ক্ষেত্রে একটু সংযোগ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি, বিশেষ করে কর্মধারা সমাসের এই পার্টটি। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকবারের পরীক্ষায় লক্ষ্য করা যায়।
উপমান এবং উপমিত কর্মধারায় নিয়ে তোমাদের মধ্যে অনেক সমস্যা আছে, জানি আমি, অনেক সবাই ভুলে যাও তোমরা। তোমাদের বলে দিই, ডেসক্রিপশন বক্সে এই ক্লাসটি নিয়ে লিংক দিয়ে দিয়েছি, একটু দেখে নাও, দেখে নিতে পারো। ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা একটু বলে দিই। উপমিত কর্মধারয়ের মধ্যে উপমিত এবং উপমান, মানে উপমেয় আর উপমান দুজনেই থাকে। যেমন ধরুন চরণকে কিসের সঙ্গে তুলনা করা হলো? কমলের সঙ্গে, তাহলে চরণটা হলো উপমিত, উপমান হলো কমল। তাহলে দুজনেই যখন উপস্থিত তখন তাকে বলবো উপমিত কর্মধারায়। দুজনের মধ্যে একজন উপস্থিত মানে উপমান যদি উপস্থিত থাকে, আর এ যদি অনুপস্থিত থাকে মানে উপমিত, তখন তাকে বলা হয় উপমান কর্মধারায়। কেমন? সাধারণ ধর্ম আর উপমান পদ উপস্থিত থাকলে। যাই হোক, পঞ্চপ্রশ্ন কি ছিল? আমি গ্রামের ছেলে, বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ নির্ণয় করো। সবাই পারবে উদ্দেশ্য, আমি গ্রামের ছেলে বিধেয় অংশ। কেমন? দ্বিতীয়। এর পরের অংশে আমি চলে যাই। যাই হোক, পেজটা দেখিয়ে দিই আরেকবার। এই প্রশ্নগুলি ছিল 5টি। এর পরের পেজে আমি আরো 5টি কোশ্চেন রেখেছি। মোট 10টি প্রশ্ন ছিল, আমরা দেখে নিই। একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। অনুজ্ঞাবাচক নিশ্চয়ই জানো, অনুজ্ঞাবাচকের ক্ষেত্রে অনুরোধ, আদেশ ইত্যাদি ইত্যাদি বোঝায়। যেমন তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখে নেবে, যদি আমি বলি তাহলে এই ক্ষেত্রে কি দেওয়া হলো? আদেশ প্রদান করা হলো বা উপদেশ প্রদান করা হলো। তাহলে যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি প্রকাশ পায় তখন সেগুলোকে আমরা বলি অনুজ্ঞাবাচক বাক্য। এটা জানো তোমরা। সপ্তম প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনে যে কোনো একটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হবে, একটি পদ্ধতি বলতে হবে, মানে একটি রীতির কথা বলা হচ্ছে। উত্তর কি হবে? উত্তর হবে কর্তৃবাচ্যে বাচ্যর রূপ। এই যে কর্তৃবাচ্য রূপ বাক্যের কর্তাপদের সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। তাহলে কর্তৃবাচ্যে অবস্থান করা একটি বাক্য, তাকে যখন কর্মবাচ্য করব তখন কর্তাপদের সঙ্গে র এর যুক্ত করা হলো। যেমন দেখো, তপন গল্প লিখে, এখানে তপন পদের সঙ্গে র এর সংযুক্ত করা হলো, এর সংযুক্ত করা হলো। দ্বিতীয় গুণ কি? কর্তাপদের পরে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ সংযুক্ত হয়। এখানে দেখো দ্বারা এই অনুসর্গটি সংযুক্ত হয়েছে। হলো, এই দুটো গুণের সাহায্যে, এই দুটো রীতির সাহায্যে কিন্তু আমরা, গুণ নয় রীতির সাহায্যে আমরা কর্তৃবাচ্য পদ থেকে, বাক্য থেকে কর্মবাচ্য বাক্যে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, বাচ্চের দেখে নিতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা। অষ্টম প্রশ্ন, প্রযোজক কর্তা কাকে বলে? একটি প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে প্রায় প্রত্যেক বছরই কম বেশি দেখা যায়। প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও। প্রযোজ্য কর্তা কাকে বলে? উদাহরণ দাও। কারকের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারো। মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যের মা পদটি হলো প্রযোজক কর্তা। কেমন? প্রযোজক কর্তা কাকে বলে? কারণ মা, এই মা ইনি শিশুকে কাজে প্রযুক্ত বা নিযুক্ত করছে। বিষয়টা হলো বাক্যের মধ্যে যে কর্তা, বাক্যের মধ্যে এই কর্তাটি, মা নামক কর্তাটি শিশু নামক ব্যক্তিকে কাজে প্রযুক্ত বা নিযুক্ত করছে। শিশু কি দেখছে? চাঁদ, তাকে কাজ করানো হলো, চাঁদ দেখানোর কাজ। সুতরাং মা সে শিশুকে কাজে প্রযুক্ত বা নিযুক্ত করলো, এই জন্য মা হলো প্রযোজক কর্তা আর শিশু সে হলো প্রযোজ্য কর্তা। কেমন? নবম প্রশ্ন, অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর কি হবে? অসিত বাবু আর কি কোনো প্রশ্ন করলেন? উত্তর কি হবে? না, আর প্রশ্ন করলেন না। কেমন? এইভাবে। দশম প্রশ্ন, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। কি হবে? এটি কে লিখেছেন বা এটি কে লিখেছে, সম্ভ্রমার্থেও লিখতে পারি এটি কে লিখেছেন, আর তুচ্ছার্থে লিখতে পারি এটি কে লিখেছে। কর্তৃবাচ্যে পরিবর্তন হলো। কর্তৃবাচ্যে পরিবর্তনের নিয়ম হলো কর্তাপদকে প্রাধান্য দেওয়া। এই ছিল 2017 সালের এসিকিউ এবং এমসিকিউর কোয়েশ্চেন। তার উত্তরগুলো বলে দিলাম ব্যাকরণ অংশের। এবার আমরা 2018 সালে চলে যাই। 18 সালের এমসিকিউ এবং এসিকিউ ব্যাকরণ অংশের যেগুলি ছিল সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে দিচ্ছি। 2018 সাল এমসিকিউ পার্টে আসি। প্রথম, রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো কি ধরনের কর্তা? 4টে অপশন ছিল, প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা। উত্তর কোনটি হবে? উত্তর হবে ব্যতিহার কর্তা। উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাটি মনে রাখতে হবে। ব্যতিহার কর্তার ক্ষেত্রে কি হয়? বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে, আমি এই অংশটি উত্তরে মেনশন করে দিলাম তোমাদের জানবার সুবিধার্থে, বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে যদি কোনো একই ক্রিয়ার বিনিময় বোঝায়, মানে বিষয়টা কি? রাজায় যুদ্ধ হচ্ছে, মানে দুই রাজা কিন্তু একটি কাজ উভয়ের মধ্যে সংঘটিত করছেন। কেমন? যেমন ধরে নাও, যদি বলি দুটি ছেলে মারামারি করছে, তাহলে মারামারি কাজটা দুজন ছেলে মিলে সম্পন্ন করলো, এক্ষেত্রে কিন্তু ব্যতিহার কর্তা হলো। কেমন?
আবার সহযোগী কর্তার ক্ষেত্রে কি হয়, একই ধরনের কাজ দুজন ব্যক্তি যদি আলাদা আলাদা ভাবে করে, ধরে নাও আমি বললাম রাম গল্প বই পড়ছে, শ্যাম কবিতার বই পড়ছে, দুজনেই পড়ছে, কিন্তু লক্ষণীয় এক্ষেত্রে কিন্তু দুটো কাজ পৃথক ভাবে দুজনে সম্পন্ন করলো, এটি কিন্তু সহযোগী। ঠিক আছে, আর এটা কি হলো, ব্যতিহার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দ্বিতীয় কোশ্চেন ছিল পরপদ প্রাধান্য প্রধান হয় যে সমাসে বা প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, দ্বিগু। উত্তর লিখে দিয়েছি, তৎপুরুষ। নিশ্চয়ই বুঝতে পারছো। তৃতীয়, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখা পদটির সমাস নির্ণয় করো। অপশন ছিল তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয় দ্বিগু। উত্তর হবে তৎপুরুষ। রামদাস, রামের দাস, তৎপুরুষ সমাস, হ্যাঁ, সম্বন্ধ তৎপুরুষ, রামের দাস। কেমন? এরপর তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন কি ছিল, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সরাসরি উল্লেখ করা হলো তোরা সব জয়ধ্বনি কর, কর্তৃবাচ্যের উদাহরণ, কর্তাপদ প্রাধান্য পেয়েছে। এরপর হায় তোমার এমন দশা কে করলে, এটি কোন ধরনের বাক্য? অপশন ছিল অনুজ্ঞা সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য। উত্তর হবে বিস্ময় সূচক বাক্য। লক্ষ্য করো শেষে বিস্ময় বাচক একটি চিহ্ন দেওয়া আছে। কেমন? এই ছিল প্রথম পাঁচটি। এরপরের 2018 সালের এমসিকিউ পার্টের বাদ বাকি কোশ্চেন। বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? নিশ্চয়ই জানো, সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য না যৌগিক বাক্য? মাঝখানে একটা কিন্তু আছে, কিন্তু মানেই যৌগিক বাক্য। লক্ষ্য করে দেখো, অধিক নয় সমাপিকা ক্রিয়া, রোগা দেখাইল সমাপিকা ক্রিয়া, মাঝখানে সংযোজক অব্যয়, সব মিলে যৌগিক বাক্য। ঠিক আছে, এরপর মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এখানে মন্দিরে এই শব্দটি আন্ডারলাইন করা ছিল। কর্তৃকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। তোমরা সবাই জানো মন্দিরে স্থান নির্দেশ করলো, কোথায় পূজার ঘণ্টা বাজছিল, মন্দিরে। উত্তর হবে অধিকরণকারক। কেমন? বেশ, পরেরটি অষ্টম প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটি বাক্যের নিম্নরেখ অংশটি হলো, মানে এই নিম্নরেখ অংশটি বাক্যের কোন অংশ? উত্তর ছিল উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক। এই অংশটি আন্ডারলাইন করা ছিল। কেমন? তাহলে উত্তরটি কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, বিধেয় সম্প্রসারক। বিধেয় অংশটিকে বড় করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখেন, পরের বাক্যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কর্তা, আর গীতাঞ্জলি লেখেন হলো বিধেয়, মানে উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর বিধেয় হলো কি, গীতাঞ্জলি লেখেন। এবার তারপরে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, তখন দেখো গীতাঞ্জলি লেখেন এটাকে বাড়িয়ে দেওয়া হলো, তাই বিধেয় সম্প্রসারণ হয়ে গেল। এই ছিল এমসিকিউর পার্ট। 8টি প্রশ্ন ছিল 2018 সালে। এবার আমরা 2018 সালের এসিকিউ অংশ দেখে নেব। এসিকিউর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের বারবার বলছি, লিখে নিতে পারো, কাজে লাগবে। কেমন? নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। নির্দেশক বাক্যে স্টেটমেন্ট দেওয়া, তাই না, বিবৃতি দেওয়া। যেমন ধরো তপন একটি গল্প লিখলো। কেমন? তপন একটি গল্প লিখলো, এই যে একটা বাক্যে একটি ব্যক্তির স্টেটমেন্ট দেওয়া হলো, নির্দেশ করা হলো, কোনো কিছু বিবৃতি দেওয়া হলো, এক্ষেত্রে নির্দেশক বাক্য। দ্বিতীয় প্রশ্নটি ছিল শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। সবাই জানো শব্দ বিভক্তি, যেমন দেখো আকাশে মেঘের দেখা নেই, মূল শব্দ আকাশ, তার সঙ্গে এই বিভক্তি সংযুক্ত হলো, একে বলা হচ্ছে শব্দ বিভক্তি। কেমন? ধাতু বিভক্তি কোনগুলো? দেখো দেখা, এই শব্দটি ক্রিয়া, এর মধ্যে দেখ ধাতু আ বিভক্তি, তাহলে আ হলো এক্ষেত্রে ধাতু বিভক্তি। আর এখানে হলো আকাশের সঙ্গে এ হলো শব্দ বিভক্তি, মেঘের সঙ্গে এর হলো শব্দ বিভক্তি। ঠিক আছে, বেশ। এই প্রশ্নটি আসে কিন্তু, দেখো ডেফিনেশন এখানে মেনশন করে দিয়েছি, দেখে নিতে পারো। প্রযোজ্য কর্তা কাকে বলে? মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে শিশুকে পদটি হলো প্রযোজ্য কর্তা। আমি এর আগের প্রশ্নে 2017 সালের এসিকিউর পার্টে একটি কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম, প্রযোজক কর্তা, সেখানে বলে দিয়েছি। তাহলে মা হলো প্রযোজক, যে কিনা কোনো ব্যক্তিকে কাজে প্রযুক্ত নিযুক্ত করলো, আর শিশু হলো প্রযোজ্য, যে মা শিশুকে কোনো কাজে নিযুক্ত করলেন। কেমন? তাহলে মা তখন শিশু হবে প্রযোজ্য, আর মা হলো প্রযোজক, অর্থাৎ যে ব্যক্তি কাজে প্রযুক্ত হচ্ছে তাকে প্রযোজ্য কর্তা বলে, আর যে প্রযুক্ত করছে তাকে প্রযোজক কর্তা বলে। ঠিক আছে, ধরে নাও যদি বলা হয় শিক্ষক মহাশয় ছেলেদের লেখান, তাহলে ছেলেদের দিয়ে কাজ করিয়ে দিচ্ছেন, তাহলে শিক্ষক মহাশয় তখন প্রযোজক, আর যখন ছেলেদের লেখালেন ছেলেরা তখন কিন্তু কাজে নিযুক্ত হলো, তখন ছেলেরা হবে তখন প্রযোজ্য কর্তা বা প্রযুক্ত কর্তা। ঠিক আছে, এবার চতুর্থ প্রশ্ন, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল। কেমন? কহ দাসে
লঙ্কার কুশল। নিম্নরেখ পদটির কারক বিভক্তি, কুশল শব্দটি দাগ দেওয়া ছিল, তখন কি বলবে না কুশল বলবে, ভালো মন্দ খবর দেবে, তখন হবে কর্মকারকে শূন্য বিভক্তি। কেমন? পঞ্চম প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর বিশ্লেষণ জানার প্রয়োজন আছে। আসে এটি, সম্বন্ধ বা সম্বোধন পদ কাকে বলে? বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে, একটি বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধ থাকলে পূর্বের বিশেষ্য সর্বনাম পদকে সম্বন্ধ পদ বলে। যেমন ধরে নাও, এখানে দেখো, পাখির ডাকে, এই যে পাখি বিশেষ্য পদ, ডাকে ডাক বিশেষ্য পদ, তাহলে পাখির এই বিশেষ্য পদের সঙ্গে এই বিশেষ্য পদের সম্বন্ধ আছে। যখন সম্বন্ধ থাকলো তখন এই পাখির বিশেষ্য পদটাকে সম্বন্ধ পদ বলা হচ্ছে। কার সম্বন্ধ? ডাকের সম্বন্ধ হলো। তাই এখানে বলা হলো যে বাক্যের মধ্যে বিশেষ্য সর্বনাম পদ যদি থাকে, সেই বিশেষ্য সর্বনাম পদের সাথে অন্য বিশেষ্য সর্বনাম পদের যদি সম্বন্ধ নির্ণয় হয়, তবে পূর্বের মানে এই বিশেষ্য সর্বনাম পদটিকে সম্বন্ধ পদ বলে। যেমন এখানে পাখির ডাকে ঘুম ভাঙলো, সম্বন্ধ পদের র বা এর বিভক্তি সংযুক্ত হয়ে থাকে। এই জায়গাটা মনে রাখতে হবে, শর্ট টাইপ কোশ্চেনে আসে যে সম্বন্ধ পদে কোন বিভক্তি সংযুক্ত হয়, উত্তর হবে র বা এর বিভক্তি। হলো। এবার ষষ্ঠ প্রশ্ন, 2018 সালের এসিকিউ পার্টের শর্ট টাইপ কোশ্চেন। কেমন? ষষ্ঠ প্রশ্ন, গৌর অঙ্গ যাহার, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে এটা ব্যাস বাক্যের সমাসবদ্ধ পদ কি হবে? গৌরাঙ্গ। কি ধরনের সমাস? সাধারণ বহুব্রীহি সমাস। তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা। এরপরে সপ্তম, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? আমি এর আগেই বলে দিয়েছি, যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, হলো কর্তার উল্লেখ থাকবে না, তবে কর্মপদকে দেখে কর্তার মতন মনে হবে, বা কর্মপদকে তুমি যদি কর্তার জায়গায় বসিয়ে দাও তাহলে ভুল কিছু হবে না, তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে, এই বাক্যের মধ্যে দেখো কি বাজে? বাঁশি। কিন্তু আমরা যদি বলে কে বাজে তাহলে ভুল কিছু হয় না, বাঁশি নিজের মতনও বাজতে পারে। কেমন? কে বাজালো না বাজালো অত দেখে কাজ নেই, কিন্তু বাঁশি নিজের মতনও বাজতে পারে। তখন এই বাঁশি পদটিকে আমরা কর্মবাচ্যের উদাহরণ না বলে শুধুমাত্র কর্ম কর্তৃবাচ্য বলতে পারি। হলো? বেশ। অষ্টম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। কি বলতে হবে? লক্ষ্য করে দেখো, কিন্তু সংযোজক অব্যয় বাদ দিতে হবে। তাহলে কি বলবো? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। গেলেও সংযোগ করলাম, যখন গেলেও করলাম তখন অসমাপিকা ক্রিয়া হয়ে গেল, আর একটি সমাপিকা ক্রিয়া বজায় আছে, এটা সংযোগ হলো শেষে। কেমন? এবার আমরা পরের প্রশ্নটি দেখে নিই। 9, আর কোনো ভয় নাই, প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। প্রশ্নটি এমন ছিল, উত্তর কি হবে? আর কোনো ভয় আছে কি? উত্তর হবে কেমন? প্রশ্নবোধক বাক্যে। দশম প্রশ্ন ছিল, বুড়ো মানুষটির কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো। কর্মবাচ্যে কি হবে? বুড়ো মানুষের দ্বারা বলা কথাটা শুনতে বলছি। দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, তার মানে বুড়ো মানুষ বলছে, তাহলে বুড়ো মানুষের দ্বারা বলা কথাটাকে জোর দেওয়া হলো, দেখো শুনতে বলছি। কেমন? সুতরাং কর্মবাচ্যে পরিণত হলো। দ্বারা দেয়া কর্তৃক, কর্তা পদের পরে বসে, সেটা বলেই দিয়েছি। কথাটার উপরে জোর দেওয়া হলো, অর্থাৎ কর্মপদ প্রাধান্য পেল। এই ছিল 2018 সালের এমসিকিউ এবং এসএকিউর ব্যাকরণ প্রশ্ন। এবার আমরা 2019 সালে চলে যাই, যে 2019 সালের এমসিকিউ প্রথমে এবং তারপরে এসএকিউ ধারাবাহিকভাবে দেখে নেব। 2019 সালের এমসিকিউর প্রথম প্রশ্নটি কি ছিল? আমরা এবার প্রথমে দেখে নিই। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? সবাই জানো, উত্তর অপশন ছিল সমাস, কারক, প্রত্যয়, বিভক্তি। তোমরা সবাই বুঝতে পারছো, এটা উত্তর হবে কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের মানে হলো বিশেষ্য আর সর্বনাম পদের যে সম্পর্ক, তাকে ব্যাকরণের ভাষায় কি বলে? কারক বলা হয়। কেমন? দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নরেখ পদটির কি ধরনের পদ? কোনটি ছিল? এই তপনের পদটির নিচে সংযোগ করা ছিল, দাগ দেওয়া ছিল, তখন এটা হবে সম্বন্ধ পদ। কেমন? এই সম্বন্ধ পদ তপনের চোখ কি মার্বেল হলো? চোখ মার্বেল হয়ে গেল। কেমন? কার চোখ? তপনের চোখ। তখন কার চোখ? চোখ আর তপনের সঙ্গে সম্পর্ক আছে। আমি কিছুক্ষণ আগে বললাম, বাক্যের মধ্যে অবস্থান করা বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে অন্য বিশেষ্য সর্বনাম পদের যখন একটা সম্পর্ক নির্ণীত হয়, তখন প্রথম বিশেষ্য সর্বনাম পদকে বলা হয়
সম্বন্ধ পদ, তাহলে এটা সম্বন্ধ পদ। তৃতীয় প্রশ্নটি কি ছিল? কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? কৃত্তিবাস শব্দটি সংযোগ দাগ দেওয়া ছিল। কৃত্তিতে বাস যাহার, এটা হলো ব্যাস বাক্য, তাহলে কি হবে? যাহার কার কথা বলা হচ্ছে? একজন নির্দিষ্ট ব্যক্তি, কবি কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন, তার কথা, বহুব্রীহি সমাস হলো। তারপর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, বাক্যটি কোন শ্রেণীর? দেখো লক্ষ্য করে, যারা তারা দিয়ে সংযোগ করা হলো, তাই উত্তরটি অবশ্যই হবে জটিল বাক্য। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে কিনা এই যারা তারা, যেমন তেমন, যে সে, যদি তবে, এই সকল অব্যয় দ্বারা সংযোগ করা হয়ে থাকে। প্রথম পেজে 4টি বললাম, পরের পেজে চলে যাই যেখানে আরো 3টে এমসিকিউ উল্লেখ করে দিয়েছি। প্রথম এমসিকিউটি অর্থাৎ পঞ্চম, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি কি ধরনের বাক্য? না সূচক, সন্দেহবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, না প্রার্থনা সূচক বাক্য? অবশ্যই সন্দেহবাচক বাক্য, এটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, প্রশ্ন করেনি কিন্তু। কেমন? এরপর ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? কর্তৃ বাচ্চে, কর্ম বাচ্চে, ভাব বাচ্চে, কর্মকর্তৃ বাচ্চে। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্চে, অর্থাৎ ক্রিয়াকে অনুসরণ করে কর্তা আর কর্মপদ। ঠিক আছে। সপ্তম প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্য রূপ কি? অবশ্যই উত্তর হবে তার টিকিট কেনা হয়নি। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্য, তিনি টিকিট কেনেননি। খ উত্তর হলো। অপশনগুলো এমন ছিল, তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কেনেননি, তার দ্বারা টিকিট কৃত হয়নি, তিনি বিনা টিকিটে চলেছেন। এর মধ্যে অবশ্যই তিনি টিকিট কেনেননি। এটি এই 7টি এমসিকিউ ছিল। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি 2019 সালের এসিকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন। ধারাবাহিকভাবে এগুলো দেখে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি তোমাদের জন্য, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য উল্লেখ করে দিয়েছি 2টি। দেখো, অনুসর্গ একটি সম্পূর্ণ শব্দ, কিন্তু বিভক্তি খণ্ড শব্দ মাত্র। নিজস্ব অর্থ আছে অনুসর্গের, কিন্তু বিভক্তি নিজস্ব অর্থ নেই। উদাহরণ দিয়ে দিতে পারো শেষে, যে আমি কিন্তু তোমাকে বারবার বলছি, আচ্ছা আমি, আমার দ্বারা কাজটি করা হবে না, এই বাক্যটি লিখে দ্বারাটিকে অনুসর্গ হিসেবে দেখাতে পারো। আমার দ্বারা, আমা তার সঙ্গে র বিভক্তি, এটা দেখিয়ে দিতে পারো। যে কোনো একটি মেনশন করবে। তৃতীয় আরেকটি দিয়ে দিয়েছি এখানে, দেখো শব্দের সঙ্গে পৃথকভাবে বসে অনুসর্গ, কিন্তু বিভক্তি শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বসে। দ্বিতীয় কোশ্চেন কি ছিল? মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, নিম্নলিখিত পদটির কারকের উদাহরণ দাও। মন্দিরে, বুঝতেই পারছো অধিকরণ কারকে এই বিভক্তি, উত্তর হবে, তাই না? স্থান নির্দেশ করছে। ব্যাস বাক্য সহ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। অত্যন্ত সহজ, ভাবনা চিন্তা, ভাবনাও চিন্তা। এটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ অনেক রকমের হয়। সমার্থক দ্বন্দ্ব থেকে শুরু করে বেশ কয়েক ধরনের দ্বন্দ্ব হয়, বহুপদী দ্বন্দ্ব থেকে শুরু করে এরকম। কেমন? যাই হোক, চতুর্থ প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম। বুঝতে পারছো নিশ্চয়ই, মেঘ দ্বারা ঢাকা, করণ তৎপুরুষ, দ্বারা দিয়ে করছি করণ কারকের নিদর্শন, সুতরাং সেখানে দাঁড়িয়ে করণ তৎপুরুষ হলো। এবার পঞ্চম প্রশ্ন, বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও। তখন একটি বাক্য লিখে তাকে সম্প্রসারণ করতে হবে। যেমন ধরো, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন, একে এই অংশটি বিধেয় পদ, তো এই অংশটিকে বাড়িয়ে দেবো। কি বলবো? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পান, বাড়িয়ে দিলাম, হয়ে গেল বিধেয় সম্প্রসারণ। কেমন? বেশ। এবার আমরা 2019 সালের এসিকিউর ষষ্ঠ প্রশ্নটি দেখে নিই। ইসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না, যৌগিক বাক্যে কি বলবো? তখন ঠিক ইসাবের মতো ও জামাটি পাবে, তবেই ও স্কুলে যাবে। লক্ষ্য করে দেখো, পাবে সমাপিকা ক্রিয়া, যাবে সমাপিকা ক্রিয়া। এখানে কিন্তু সংযোজক অব্যয় না হলেও ক্ষতি নেই, আমাদের দুটো সমাপিকা ক্রিয়া করে একটা কমা সংযোগ করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রেও যৌগিক বাক্য তৈরি হতে পারে। পরের প্রশ্ন ছিল, কর্তৃবাচ্য কাকে বলে? নিশ্চয়ই জানো, বাক্যের কর্তৃপদ যখন প্রাধান্য লাভ করে তখন কর্ম ও ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, একেই কর্তৃবাচ্য বলে। যেমন তপন গল্প লেখে, তপন হলো কর্তাপদ, একে অনুসরণ করছে কর্ম হলো আর ক্রিয়া, এই দুটো। ঠিক আছে। এরপর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাব বাচ্চে পরিণত করো। অপশন কি উত্তর হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, একে ভাব বাচ্চে পরিণত করলে হয় তাদের আর স্বপ্ন দেখা হলো না। কেমন? এরপর, আলোপ সমাস কাকে বলে? সবাই জানো নিশ্চয়ই, যে সমাসের সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয় না। সমস্ত রকমের আলোপ সমাস হতে পারে, আলোপের দ্বন্দ্ব হতে পারে,
আলোপের তৎপুরুষ হতে পারে, কর্মধারায় হতে পারে, বহুব্রীহি হতে পারে। তাহলে যে সমাসের সমস্ত পদে, পূর্ব পদে, সমস্ত পদ মানে সমাসবদ্ধ পদের পূর্ব পদের বিভক্তি লুপ্ত হচ্ছে না, ব্যাসবাক্যেও হয় না, সমাসবদ্ধ পদে হয় না, তাকে আলোপ সমাস বলে। যেমন হাটে বাজারে, লক্ষ্য করে দেখো হাটে এই পদটি একই রকম অবিকৃত রয়েছে, একার একার আছে হাটে বাজারে, হাটেও বাজারে আলোপ দ্বন্দ্ব। আবার হাতে গড়া, হাত দিয়ে গড়া, কেমন? তাহলে হাতে গড়া, হাতে গড়া, হাত দিয়ে নয়, এখানে হাতে গড়া, এরকম যদি বলি তাহলে আরোপ করণ তৎপুরুষ হলো। কেমন? সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করো। কি হবে? সে তখন যাওয়া থেকে বিরত থাকবে। এই ধরনের একটি প্রশ্ন কিন্তু থাকতে পারে এবারের প্রশ্নে। কি বলবো তখন? সে তখন যাওয়া থেকে বিরত থাকবে। বেশ, মোটামুটি আমরা 2019 সালের এমসিকিউ এসএকিউ গুলো দেখে নিলাম। এবারে আমরা 2020 সাল মানে গত বছর যারা মাধ্যমিক দিয়েছে, এই মাধ্যমিক পরীক্ষার 2020 সালের প্রশ্নোত্তর এবার আমরা দেখে নেব। এবং 2020 সালের এমসিকিউ পার্টের প্রথম প্রশ্নটি কি ছিল দেখে নেওয়া যাক। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অপশন ছিল জন্য, খানা, টি, গাছা। জানো অনুসর্গের দৃষ্টান্ত হলো জন্য, অপশন এখানে আন্ডারলাইন করে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় পূর্ব পদের, উভয় পদের, বড় পদের, অন্য পদের। আন্ডারলাইন করে দিয়েছি উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তারপর ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদের কারক নির্ণয় করো। সবাই জানো কর্মকারক। কি চড়ে গেল? মেজাজ চড়ে গেল, কর্মকারক হবে। ফেলাইলা কনক বলয় দূরে, মহারথী মেঘনাথ তার পরের লাইন ছিল, তাই না? নিম্নরেখ পদের সমাস নির্ণয়, কনক বলয়। অপশন কি হবে? কনক নির্মিত বলয়। লক্ষ্য করে দেখো মধ্য পদলোপী কর্মধারায়, তাই না? এখানে কর্মধারায় সমাস হলো। কনক মানে সোনা বিশেষ্য পদ, বলয় সেটাও বিশেষ্য পদ। দুটি বিশেষ্য পদের সংযোগে তৈরি হলো কনক বলয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা একে কি বলছি? মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলছি। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? নিশ্চয়ই অনুজ্ঞাসূচক বাক্য। আরেকজনের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সিরাজ অনুরোধ করছেন কাদের প্রতি? তার সভাসদদের প্রতি, যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। অনুজ্ঞাসূচক বাক্য হলো। প্রথমেই 5টি দেখে নিলাম এই পেজে। পরের পেজে চলে যাই আমরা। 2020 সালের এমসিকিউর পরের পেজের এরপরের প্রশ্নটি ষষ্ঠ। আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? এটি অবশ্যই তোমরা বুঝতেই পারছো, মহারাজ নই সমাপিকা ক্রিয়া, এক কণা ধুলি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য। কেমন? এরপর জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাব বাচ্যের রূপ হলো জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামেন, জগদীশ বাবুর সিঁড়ি ধরে নেমে আসেন। অপশান জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, আমি এখানে মেনশন করে দিয়েছি আন্ডারলাইন করে, এটি উত্তর হবে। এরপর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? অবশ্যই বুঝতে পারছো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কর্তৃবাচ্যের উদাহরণ, মানে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে, উল্লেখ করা হলো, কর্তাপদকে প্রাধান্য দেওয়া হলো, সুতরাং কর্তৃবাচ্য। এটি গেল প্রথম 8টি এমসিকিউ। এবার আমরা এসিকিউতে চলে আসবো, যে এসিকিউ পার্টে 10টি এসিকিউ আমরা ধারাবাহিকভাবে দেখে নেব। ওরা ভয় কাট হয়ে গেল। উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে উদ্দেশ্য অংশ হলো ওরা, আর বিধেয় অংশ হলো ভয়ে কাট হয়ে গেল। কেমন? আচ্ছা, একটু বোধহয় ভুল হয়েছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, 2020 সালের এসএকিউ কোশ্চেনের প্রথমটি ছিল অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অপশন ছিল জন্য, খানা, টি, গাছা। আচ্ছা, 2020 সালের এসএকিউ কোশ্চেনের প্রথম প্রশ্নটি ছিল তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। যেমন এ, তোমাদের এবারে আসতে পারে, রিপিট হতেই পারে। দ্বিতীয় কোশ্চেন, সম্বন্ধ পদ কারক নয় কেন? অবশ্যই এটা নিয়ে বিস্তৃতভাবে আমি বলে দিয়েছি এর আগের একটি বছরের কোশ্চেনে, এটা দেখে নিতে পারো। এটা নিয়ে আর বিশ্লেষণ করার কি আছে? অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। উদাহরণ লিখবে উপকূল, কুলের সমীপে, সমীপ অর্থে অব্যয়ীভাব সমাস হলো। প্রতিপক্ষ পক্ষের বিরুদ্ধে, বিরোধিতা অর্থে। কেমন? এইভাবে উল্লেখ করতে হবে। কেমন? যাই হোক, যেমন এই যে বিরোধিতা অর্থে, এখানে সমীপ অর্থে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। কেমন? এরপরে চতুর্থ প্রশ্ন কি ছিল? নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীর এলে তপন বাড়ি যাবে, সূর্য উঠলে পদ্ম ফোটে। আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি, একই বাক্যের মধ্যে যদি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকে এবং উভয়ের কর্তা অভিন্ন হয়,
মানে একটি বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া রইল, একটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া রইল একটি বাক্যের মধ্যে, এবং উভয়ের কর্তা আলাদা। দেখো এলে মানে আসিলে এর কর্তা সমীর, আর যাবে এর কর্তা হলো তপন। তখন কি হয়, এই অসমাপিকা ক্রিয়ার কর্তা মানে সমীর, একে বলা হবে নিরপেক্ষ কর্তা, এ তখন নিরপেক্ষ। কেমন, এটাই ডেফিনেশনে বলা হচ্ছে। বেশ। পঞ্চম, পৃথিবী হয়তো বেঁচে যাবে, নিম্নরেখ পদটির কারক বিভক্তি। পৃথিবী, কে বাঁচবে? পৃথিবী। কর্তৃকারকে শূন্য বিভক্তি। 5টা প্রশ্ন দেখে নিলাম। এরপর ষষ্ঠ প্রশ্ন আমরা দেখব। 2020 সালের এসএকিউ পার্টের ষষ্ঠ প্রশ্নটি হলো, ওরা ভয় কাঠ হয়ে গেল। উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। জানো উদ্দেশ্য হলো ওরা, আর বিধেয় অংশ ভয় কাঠ হয়ে গেল। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন হয়েছে? তোমরা জানো বাক্য নির্মাণের 3টে শর্ত থাকে। কি কি সেগুলি? যোগ্যতা, আসক্তি আর নৈকট্য। তো এক্ষেত্রে বাক্যটি যোগ্যতাহীন মানে সত্যতাহীন, এখানে সত্যতা নেই, তাই যোগ্যতাহীন একটি বাক্য বলা হবে। সূর্য পশ্চিম দিকে ওঠে এটি। তারপর বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস। বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস, এটা সবাই জানো। নবম প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন করো। আজ তাদের কাছে যা অস্পৃশ্য তা কলম। এখানে আজ বর্গীয় জ হবে, এটা একটু ভুল হয়েছে, দেখে নাও। তো আজ তাদের কাছে যা অস্পৃশ্য তা কলম। লক্ষ্য করে দেখো এই অব্যয় পদের সাহায্যে মূল বাক্যটি তা কিন্তু পরিবর্তন হলো, অর্থ একই রইল। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মাই আছে, সাধু ভাষা থাকলে সাধু ভাষায় পরিবর্তন করতে হবে, এটা মাথায় রেখো। যাই হোক, আমরা 2015 সাল থেকে 17 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত এই 4 বছরের এসিকিউ এমসিকিউ ব্যাকরণ অংশের বিস্তৃতভাবে দেখে নিলাম। তোমরা অবশ্যই ক্লাসের সঙ্গে ছিলে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আবার বলি, যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কোনো ক্লাসের সম্পর্কে উল্লেখ করে দিতে পারো, আমি নিশ্চিতভাবে উত্তর দেব। তার সঙ্গে আরেকটু সংযোগ করি, ক্লাসের সঙ্গে জুড়ে থাকবে এবং আগামী সময়ে এই 4 বছরের গদ্য এবং পদ্যের যে এসএকিউ এমসিকিউগুলো এসেছিল গুরুত্ব সহকারে 17 থেকে 20 পর্যন্ত, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।